ধরুন জামাতকে যখন বিএনপি জোটে নেয় তার হিসাব থাকে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে জামাতের 20,000 25,000 কমপক্ষে ভোট। আমি 2001-এর কথা বলছি, এখনকার পরিস্থিতি ভিন্ন নিশ্চয়ই হবে। ওটা যদি যোগ হয়, ওটা যদি আলাদা না হয়, তাহলে আমি আওয়ামী লীগকে সারপাস করতে পারি। 1996 সালের একটা নির্বাচনের রেজাল্ট নিয়ে মিস্টার নাজিম কামরান চৌধুরী একটা স্টাডি করে দেখিয়েছিলেন 100-র মতো সিটে সিদ্ধান্ত হয়েছে এই 10-15-20,000 ভোটের মধ্যে। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশের আয়োজনে। দর্শক, আজকের আলোচনায় আমরা বাংলাদেশের রাজনীতিতে ঘটে যাওয়া সাম্প্রতিক বিপ্লব এবং চলমান জটিল সমীকরণ নিয়ে কথা বলবো, যেখানে একদিকে বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা জাতীয় অভিভাবকত্বের এক নতুন নজির স্থাপন করেছে, অন্যদিকে তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে অস্পষ্টতা, রাজনৈতিক মহলে চলছে নানান আলোচনা। আর এই সব কিছুর মধ্যে জামাত সহ 8টি ইসলামী দল জোট বেঁধেছে। নতুন দলগুলো জনগণকে নতুন স্বপ্ন দেখাচ্ছে। আর এই পরিস্থিতিতে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে নতুন গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য তরুণ নেতৃত্ব এবং অহিংস রাজনীতির যে চর্চা, সেটা আসলে কতটা গুরুত্বপূর্ণ তা নিয়েই আজকে আমাদের মূল আলোচনা। এবং আলোচনার বিষয় হিসেবে আমরা আজকে ঠিক করেছি রাজনীতির জটিল সমীকরণ। আছেন আমাদের সঙ্গে 3 জন অতিথি। শুরুতেই যাব আমার ডান থেকে ডাক্তার জাহিদুর রহমানের কাছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক। তারপর আছেন ববি হাজ্জাজ, চেয়ারম্যান এনডিএম। সেই সাথে আছেন ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি মুখপাত্র গণঅধিকার পরিষদ। আমন্ত্রণ আপনাদের সবাইকে। নিশ্চয়ই ভালো আছেন। আচ্ছা, প্রথমেই ববি হাজ্জাজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি আজকে পড়ছিলাম পত্রিকাতে, বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা করায় ক্ষোভ এবং অসন্তোষ তৈরি হয়েছে দীর্ঘদিনের মিত্র দলগুলোর মধ্যে। এ বিষয়ে আপনি কিছু বলতে চান কিনা? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনি সহ আমার বিজ্ঞ সহ-আলোচক যারা আছেন এবং নিউজ 24-এর সকল দর্শককে আমার সালাম এবং শুভেচ্ছা। গত কয়েকদিনে এই ধরনের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি, এবং অনেকভাবে হয়তো বলা যেতে পারে যে এটা সঙ্গত কারণেই হয়েছে। কারণ বৃহত্তরভাবে যুগপৎ আন্দোলনে যতগুলো দল একত্রিতভাবে ছিল, তাদের সাথে একে অপরের ভেতরে প্রথম থেকেই একটা গুরুত্বপূর্ণ একটা বোঝাপড়া ছিল যে যখনই আমরা নির্বাচনে যাব, সকলে একসাথে নির্বাচনে যাবে। এবং যেহেতু যুগপৎ আন্দোলনের নেতৃত্বে সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল, সো এই জোটের নেতৃত্বেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল থাকবে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এই জোটটা পুরোপুরিভাবে গঠিত হবে। এবং এই বছরের আপনার মধ্যে যখন লন্ডনে একটা লাস্ট আলোচনা করে সকল রাজনৈতিক দলের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা আলোচনা করেন, তারপর ফাইনালি লন্ডনে ওনার একটা সফরের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে আলোচনার পর, সবগুলো দলের সাথে আলোচনার পর একটা সম্ভাব্য তারিখ নির্ণয় করেন কখন নির্বাচন হতে পারে। এটার পরে এই জোটের আলোচনাটা কিছু দূর শুরু হয়। আমরা সকলে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং যুগপৎ আন্দোলনের সবার ছোটখাটো আলোচনাগুলো শুরু হয়, এবং আমরা পুরো আমাদের এক্সপেকটেশনটা ছিল যে আরো জোরদারভাবে আলোচনাগুলো হবে, এবং জোটের পর্যায়ে এককভাবে না, জোটের পর্যায়ে সবাই একসাথে আমরা আলোচনা করে কিছু সিদ্ধান্তে আসতে সক্ষম হব। এখানে অত্যন্ত দুঃখের সাথে বলবো যে যতটা আলোচনা হওয়ার দরকার ছিল বা যতটা আলোচনা সবার এক্সপেকটেশন ছিল ততটা হয়নি। আলোচনা হয়েছে কিন্তু ততটা হয়নি, এবং এটা নিয়ে আসলে ওই যে জোটের আলোচনা তো জোটে হবার কথা না। সো অনেকগুলো দলের কাছ থেকে লিস্ট নেওয়া হয়েছে, আমরা সবাই একত্রিত করেছি লিস্ট, এই লিস্টগুলো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আলোচনা জোটগতভাবে হয়নি। এগুলো জায়গায় কিছু মিসকমিউনিকেশন তখন হয়ে গেছে। সো আমি ধরেই নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা যে ডিসিশনগুলো নিয়েছেন তারা সংযত কারণে হয়তো নিয়েছেন, কিন্তু আলোচনা সাপেক্ষে যেহেতু হয়নি, সেহেতু মিত্র অনেক দলের ভিতরে, এখানে আমরা সবারই মিত্র দল, সো এই মিত্র দলের ভিতরে অনেক ধরনের আক্ষেপ সৃষ্টি হয়েছে, অনেক ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, এবং এই আক্ষেপ এবং ভুল বোঝাবুঝিগুলো আমাদের জোটের এই যুগপৎ আন্দোলনের বাইরে যারা ছিলেন বা অনেকেই হয়তো এটার অপব্যবহার করার কিছু প্রচেষ্টাও হয়েছে। কিন্তু এগেন যারা অপব্যবহার করার প্রচেষ্টা করেছে তাদেরকে আসলে আগে দোষারোপ করে লাভ নেই, কারণ আমাদের ভেতরে যদি কমিউনিকেশনটা আসলে পরিষ্কার থাকতো তাহলে অন্য কেউ চেষ্টা করে অপব্যবহার করতে পারতো না। সো এই জায়গা থেকে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের মধ্যে সেই সংযোগে কোথাও কোনো ভাটা পড়েছে, ক্লিয়ার কমিউনিকেশনের অভাব ছিল। এখনো আমার মনে হয় ক্লিয়ার কমিউনিকেশন অভাব আছে। কারণ কি যে যদি আমরা যেহেতু জোট,
এগেন আমি জোটে আছি, আমি জোটের হয়ে কাজ করছি, আমাদের অনেকেই ভাইরা জোটে আছেন, দুই একজন ইতিমধ্যে অ্যানাউন্স করেছেন তারা জোট থেকে চলে যাবেন বা থাকবেন না। এনিওয়ে আমি দুঃখ প্রকাশ করছি ওনারা যদি আসলে আমাদের ছেড়ে চলে যান, কারণ আমরা একসাথে যেহেতু লড়াই করেছি, আমরা সামনের দিনেও একসাথে যতদিন সম্ভব থাকতে চাই। সো তারা চলে গেলে এটা আমি আসলে দুঃখ প্রকাশ করছি। কিন্তু তবে যে জিনিসটা হলো যে এই জোটের যে কোনো আলোচনা পাবলিক ডিক্লারেশনের আগে নিজেদের ভিতরে এক দফা দুই দফা আলোচনা হওয়া উচিত ছিল। আমরা দেখেছি এই আলোচনাগুলো বাদে কিছু পাবলিক ডিক্লারেশন আসছে। এখানে এই পাবলিক ডিক্লারেশন এইভাবেই আসতো, কিন্তু আলোচনা হয়ে আসতো, তাহলে আমার মনে হয় আরো জোটের ভেতরের যে আমি যেটা বললাম যে মানে যে বিরাগ বা যেগুলো তৈরি হয়েছে এগুলোর সৃষ্টি হতো না। এই জায়গাতে আমার আরো একটা প্রশ্ন আছে, আমি আসবো, তবে এর একটা ব্যাখ্যা একটু জানতে চাই। আমাদের সঙ্গে আছেন ডক্টর জাহিদুর রহমান, আপনি তো একজন রাজনীতি বিশ্লেষক। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন যে এই যে জোট করার যে প্রবণতা, এই প্রবণতা রাজনৈতিক অঙ্গনে কেমন প্রভাব ফেলছে, এবং একই সাথে ববি হাজ্জাজ যেটা বললেন যে ক্লিয়ার কমিউনিকেশনের একটা অভাব ছিল, সেটা আসলে একটা লম্বা সময় তো পার হয়েছে গণঅভ্যুত্থানের পর এখনো পর্যন্ত, এখন আসলে ক্লিয়ার কমিউনিকেশনের অভাব আমরা কিভাবে ব্যাখ্যা করব? আপনি এর কোনো ব্যাখ্যা দেখেন কিনা? ধন্যবাদ। মানে জোটের ব্যাপারে যদি বলি যে জোট আমাদের 2001 থেকেই খুব সিগনিফিক্যান্টলি জোট শুরু হয়েছে। এই বছরের নির্বাচনে জোট জরুরি ছিল কিনা আমরা প্রাথমিকভাবে এই প্রশ্নটা করব, এবং এটার উপরে ডিপেন্ড করবে জোটের ব্যাপারে বিশেষ করে বড় দল তার অ্যাটিটিউড নিয়ে। টেকনিক্যালি আমরা যদি বলি এবার কি খুব হাড্ডাহাড্ডি ফাইট হচ্ছে? কেউ কেউ বলতে পারেন হচ্ছে, আমি মনে করি না, আই মে বি রং, কিন্তু আমি মনে করি না যে কোনো টাফ একটা প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ফেস করতে যাচ্ছে। আগে ছিল বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে খুবই টাফ একটা কম্পিটিশন হবে, রেজাল্ট হয়তো অনেক কিছু ভিন্ন হয়ে গেছে। 2001 সালে বিএনপি অনেক বেশি সিটস পেয়ে গেছিল, কিন্তু লড়াইটা হাড্ডাহাড্ডি হয়েছে, কারণ পপুলার ভোট দেখলে আমরা বুঝবো। আচ্ছা, তখন সেখানে জোটের প্রয়োজন ছিল, এবং জোটের 2-3টা ক্যালকুলেশন আছে। ধরুন জামাতকে যখন বিএনপি জোটে নেয়, তার হিসাব থাকে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে জামাতের 20,000-25,000 কমপক্ষে ভোট। আমি 2001-এর কথা বলছি, এখনকার পরিস্থিতি ভিন্ন নিশ্চয়ই হবে। ওটা যদি যোগ হয়, ওটা যদি আলাদা না হয়, তাহলে আমি আওয়ামী লীগকে সারপাস করতে পারি। 1996 সালের একটা নির্বাচনের রেজাল্ট নিয়ে মিস্টার নাজিম কামরান চৌধুরী একটা স্টাডি করে দেখিয়েছিলেন 100-র মতো সিটে সিদ্ধান্ত হয়েছে এই 10-15-20,000 ভোটের মধ্যে। এটা হলো এক। আচ্ছা, আরো কিছু দল আছে যেগুলো সেই অর্থে অত ভোট নেই, কিন্তু বিএনপি এমনকি আওয়ামী লীগও তার সাথে সেই দলগুলোকে রেখেছেন। তার মানে সেই দলগুলো বিশেষ করে তাদের প্রধানদের একটা সোশ্যাল ক্যাপিটাল আছে, সেই সোশ্যাল ক্যাপিটালটাও তারা রাখতে চেয়েছেন। এটা কিন্তু কোনো দল বোকা না। বিএনপির এবার এত ক্যান্ডিডেট জমে গেছে, বিএনপি একটা সিটও যদি না ছাড়ে তারপরে সে জিতবে কিন্তু নির্বাচনে, আমি শিওর, কনফিডেন্টলি বলছি। মানে আপনি কনফিডেন্টলি বলছেন বিএনপি নির্বাচনে জিতবে একটা? আমি কনফিডেন্টলি বলছি। আমি বলছি আচ্ছা, যতগুলো সিট ছাড়ছে ওর মধ্যে যদি একটাও কাউকে না ছাড়ে তারপরে সে জিতবে, কিন্তু সে ছাড়ছে। অবশ্যই যতটুকু ছাড়া দরকার ছিল, অন্তত যে কমিউনিকেশন ববি ভাই যেটা বললেন, তারা দীর্ঘদিন থেকে আসছে, এই জিনিসগুলো তো হয়েছে, এবং কোনোভাবে এটা উচিত হয়নি। কারণ কোনো ডিসিশন আপনি আসলে নিচ্ছেন, এটা হয়তো এবার আপনি সমস্যায় পড়লেন না, কিন্তু আপনি পরবর্তীতে কি সমস্যায় পড়তে পারেন। আমি একটা উদাহরণ দিই। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত ইন্ডিয়া কোনোদিন দেবে না, কেন? উত্তর হচ্ছে, ভবিষ্যতে শেখ হাসিনার মতো স্লেভ তাহলে আর বাংলাদেশ থেকে কেউ হবে না। মানে ভারত কোনো একজনের পার্টনার হিসেবে আনরিলায়েবল হয়ে গেল। শুধু বাংলাদেশ না, এই সাউথ এশিয়াতেই কেউ হবে না, তাই তো? এখন বিএনপি যদি এখন তার আন্দোলনের সময় সবাইকে সাথে রেখে যথেষ্ট রকম কমফোর্ট দিয়ে, এই ভাইব তো তারা দিয়েছেন, শুধু সংসদ না, তারা সরকারই করবেন, একটা জাতীয় সরকার। সেই জায়গায় সরকারে থাকে মোটামুটি 50-55 জন মন্ত্রী, আর এখানে 300 সিট হচ্ছে পার্লামেন্টে। এখানেই যদি যথেষ্ট না ছেড়ে থাকেন, তাহলে সরকারে কী বা রাখবেন? এবার হয়তো তাদের প্রবলেম হচ্ছে না, কিন্তু এই যে বিএনপির প্রতি যে অভিযোগটা তৈরি হচ্ছে, এটা যদি গ্রাউন্ড পেয়ে যায়, ভবিষ্যতে কিন্তু বিএনপি সাফার করতে পারে। এই জায়গাতে আমি আরো একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, তার আগে একটু এই জোট প্রসঙ্গে একটু ফারুক হাসানের কাছে যেতে চাই। গত মাসের শেষের সপ্তাহে গণ অধিকার পরিষদ সহ 4টি দলের সমন্বয়ে একটি নির্বাচন জোট গঠনের আলোচনা সামনে এলেও শেষ পর্যন্ত আপনারা সেই জোটে থাকেননি। আজ এনসিপি জোট ঘোষণা করেছে, সেখানেও আপনারা নেই। আলোচনায় থাকা সত্ত্বেও জোটভুক্ত না হওয়ার ক্ষেত্রে আপনাদের নিজেদের মানে পরিষদের কোনো কারণ আছে কিনা, আমরা জানতে পারি কিনা সেগুলো? ধন্যবাদ আপনাকে। শুরুতেই বলে রাখি, আসলে নির্বাচন কিংবা রাজনীতির মাঠে বন্ধু এবং শত্রু চিনা অত্যন্ত জরুরি এবং প্রয়োজন।
যে যতটা বিচক্ষণতার সহিত বন্ধু এবং শত্রু আসলে আইডেন্টিফাই করতে পারে, চিহ্নিত করতে পারে, সে কিন্তু রাজনীতিতে তত সহজে বা দ্রুততার সহিত গেইন করতে পারে। এটা একটা খুব ভেরি এসেন্সিয়াল এলিমেন্ট বলতে পারেন আপনি রাজনীতির মাঠে। তো যাই হোক, এখন আলোচনা আসলে গণ অধিকার পরিষদ এবং এনসিপি সহ 4টি দল 3টি দল হোয়াট এভার, এর আগেও একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে, উদ্যোগ এখনো চলমান রয়েছে। আসলে রাজনীতিতে শেষ বলে যেমন কোনো কথা নেই, ঠিক কখন কি হবে এটাও আসলে বলা মুশকিল, ভবিষ্যতে হবে না এটাও আমরা আসলে এই মুহূর্তে বলতে পারি না বা বলার সুযোগ নেই। তো ওই আলোচনা আমাদের মধ্যে এখনো চলমান রয়েছে। আমরা চিন্তা করছি যে আসলে তারুণ্যের এই শক্তিগুলো যারা এখনো সরাসরিভাবে বিএনপি কিংবা জামাত কেন্দ্রিক যে দুটো বলয় ইতিমধ্যে তৈরি হয়েছে, এই দুটো বলয়ে যারা এখনো এন্ট্রি করে নাই, প্রবেশ করে নাই বা ঢোকে নাই, এদেরকে নিয়ে আমরা একটা বৃহত্তর জোট গঠন করতে পারি কিনা এই আলোচনা এখনো চলমান। সেটা ভিন্ন বিষয়। আজকে ইতিমধ্যে আমাদের ববি হাজ্জাজ ভাই এবং ডক্টর জাহিদ ভাইও আলোচনার প্রাসঙ্গিকতা কিছুটা নিয়ে আসার চেষ্টা করেছেন। এই যে ববি হাজ্জাজ ভাই বললেন যে বিএনপি জোটের যারা শরিক তাদের সাথে আলোচনা কিছুটা করেছেন বা করেন নাই, আসলে আমি মনে করি বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে জোট গঠনের যে প্রক্রিয়াটা শুরু করেন নাই। বিএনপির সাথে যেটা হয়েছে, না বিএনপির সাথে আমরা বিফোর 5 আগস্ট যুগপৎ আন্দোলন করেছি, নট জোটবদ্ধ আন্দোলন, যুগপৎ আন্দোলন, মানে একসাথে একই সময় আমরা আন্দোলন করেছি। কি কারণে? ফ্যাসিবাদ পতনের জন্য। এবং প্রায় আমরা বছর খানেক একসাথে আন্দোলন করেছি, প্রায় 42টা রাজনৈতিক দল সম্ভবত। এই ফ্যাসিবাদ পতন আন্দোলন একটা পর্যায়ে আমরা এটা গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়, তারপরে ছাত্র জনতা সবাই মিলে আমরা বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ পতন করি। ফ্যাসিবাদ পতন পর্যন্তই আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক বা আমরা অংশীজন ছিলাম, ওখানে স্টপ, ফুল স্টপ। এরপরে এই যে নির্বাচন কেন্দ্রিক আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে, এই নির্বাচন কেন্দ্রিক আলোচনা এখন পর্যন্ত বিএনপির সাথে আনুষ্ঠানিকভাবে কোনো দলেই বোধহয় শুরু করে নাই। যেটা হয়েছে এটা অনানুষ্ঠানিক আলোচনা। যেমন ধরুন বিএনপি ডাকছে যে আপনারা কি ভাবছেন, নির্বাচন কিভাবে হবে, আপনাদের চিন্তাভাবনা কি, এরকমই আপনাদের প্রার্থী কোথায় কোথায় হ্যাবিয়েট আছে বা সম্ভাবনাময় আছে, কোথায় কতটা আসনে উইনেবল প্রার্থী আপনাদের রয়েছে, এরকম আলোচনা এখন পর্যন্ত বিএনপির সাথে ধরেন যে হয়েছে আমাদের এই যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে নির্বাচন কেন্দ্রিক জোট গঠনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা বিএনপি এখন পর্যন্ত শুরু করে নাই। সেই জায়গা থেকে আমি বলতে পারি যে বিএনপির এই যে আসন ছাড়াছাড়ি, ভাগাভাগি ইত্যাদি, এ বিষয়ে আলোচনা করাটা আসলে কতটুকু যৌক্তিক, এটা আসলে প্রশ্ন সাপেক্ষ। এখন তারপরেও আমি আসলে যেটা দিয়ে শুরু করতে চাই, যে আমি শুরুতে বললাম যে আসলে রাজনীতির মাঠে বন্ধু এবং শত্রু চিনাটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। এখন ধরেন বিএনপি কাকে তার বন্ধু এবং এলাই মনে করছে, এটা তো বিএনপি ভালো জানে। বিএনপি যদি মনে করে যে XYZ ভবিষ্যতে আমার বন্ধু বা এলাই, তাদের নিয়ে আমি ভবিষ্যতে সরকার গঠন করব, তাদের নিয়ে দেশ চালাবো, তাদের নিয়ে আমি ফিউচার বাংলাদেশ বিনির্মাণের যে সংগ্রাম, যে লড়াই, এই লড়াইটা আমি করতে চাই, তাহলে বিএনপির উচিতটা কি? যাদেরকে বিএনপি বন্ধু ভাবছে তাদের সাথে নেগোসিয়েশন করা, তাদের সাথে টেবিলে বসা, আলোচনার টেবিলে বসে যে সকল প্রবলেম ইতিমধ্যে ক্রিয়েট হয়েছে এই প্রবলেমগুলোর সমাধান বের করা। কিন্তু আজ পর্যন্ত বিএনপি এই কাজটা করে নাই। দ্যাট মিনস বিএনপি আসলে মন থেকে চাচ্ছে কিনা নির্বাচনী জোট গঠন করতে, আই ডোন্ট নো। এজন্য আমি এই কথাটা বললাম যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়ায় বিএনপি এখনো প্রবেশ করে নাই। আবার আমাদের জাহিদ ভাই বললেন, আপনাদের জোটের ক্ষেত্রে আবার জাহিদ ভাই বলে এই যে আসন ছাড়াছাড়ি যে বিষয়টা, শুনেন, আসন ভাগাভাগি ছাড়াছাড়ি, এটা আসলে আপনি এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যদি চিন্তা করেন, এটা আসলে মনে করি আমি এই মুহূর্তে রিলেভেন্ট না। কেন? বিগত 12টি নির্বাচন এই 54 বছরে বাংলাদেশের মাটিতে হয়েছে। এই 12টি নির্বাচনে কোনো দলেই কিন্তু এককভাবে নির্বাচন করে নাই। ইভেন আপনি যদি একতরফা যে 14, 18, 24 সালে নির্বাচন 3টি হয়েছে, এই নির্বাচনগুলোতেও দেখবেন আওয়ামী লীগ কিন্তু একতরফা বা এককভাবে করে নাই। মানে আওয়ামী লীগ নিজেও তাদের অধীনে নির্বাচন, তাদের নির্বাচন, তারপরেও আওয়ামী লীগ জোটবদ্ধভাবেই নির্বাচনগুলো করেছে এবং তারা অংশগ্রহণ করেছে। আপনারা আসলে কি করতে চান সেটা ছিল আমাদের বক্তব্য একবার পরিষ্কার। আমরা এখন পর্যন্ত এককভাবে আগাচ্ছি। ভবিষ্যতে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে যদি জোটবদ্ধভাবে নির্বাচন করতেই হয়, আমরা জোট গঠন করার জন্য প্রস্তুত, তবে সেটা ন্যায্যতা এবং সম্মানজনক উপায়ে, নট আমরা কারো দয়ায় 2, 4, 5টা আসন পাইলাম, কারো দয়ায় আমরা রাজনীতি করতে চাই না, কারো দয়ায় আমরা নির্বাচনের মাঠে নামতেও চাই না। যেটা বিগত সময় হয়েছে যে রাজা প্রজার নীতি, কেমন বড় দলগুলো মনে করে আমাদের দয়ায় 2, 4টা আসন যা থাকবে, এই দয়া নিয়ে ছোট দলগুলো রাজনীতির মাঠে নামবে, নির্বাচন নো, ওই চিন্তা এখন আসলে সময় আমরা জানি যে এখন আসলে সময় বদলেছে। এখন মানুষ কথা বলতে জানে, নিজেদের অধিকার সম্পর্কে আরো বেশি স্পষ্ট। এই বিষয়গুলো নিয়ে যখন কথা বলছিলাম তখন মনে হলো যে তারেক রহমান আর বিএনপির সিনিয়র নেতারা যারা আছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ, তারা যেই ভাষায় কথা বলেন, যে পরিশীলিত বা মার্জিত ভাষায় তারা যেভাবে কথা বলেন, অথবা তারা যেরকম বিনয়ী, এর প্রতিফলন আবার তৃণমূলে আমরা দেখি না। হ্যাঁ, আজকেই যেমন একটা ব্যারিস্টার ফুয়াদের সাথে আজকে যেই ঘটনাটি ঘটলো, এই বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে চান কিনা আপনি আপনি যদি বলতেন যে এই ধরনের আচরণ যদি হয় তাহলে তৃণমূলের সাথে সংযোগ
স্থাপন করা গেছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন থেকে যায় কিনা বিএনপির পক্ষ থেকে। নিশ্চয়ই, আমি আসছি তার একটা কথা জোট নিয়ে শেষ করে দেই, সেটা হচ্ছে জোটের এবার একটা নতুন জটিলতা আছে। সেটা হলো যেহেতু যারা জোটে থাকবেন তারা বিএনপি সিম্বল নিতে পারবেন না, একটা ঝুঁকি তৈরি হয়েছে তারা নির্বাচিত হয়ে আসতে পারেন কিনা, এটাও জোটের ক্ষেত্রে বিএনপি টাফ হওয়ার জন্য একটা কারণ হতে পারে। আচ্ছা, আপনি যে কথাটা বলেন এটা দুটো দিক আছে। খুবই একটু একাডেমিকলি যদি বলি, বাংলাদেশে আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক রেটরিকের মধ্যে অত্যন্ত অ্যাগ্রেশন দেখছি অনেকেই, এবং এটা শুধুমাত্র টাফ শব্দ রেগে কথা বলা না, প্রচুর স্ল্যাং এর ব্যবহার দেখেছি প্রকাশ্যভাবে, এবং আমরা মনে করছি রাজনীতি এভাবেই চলবে ভবিষ্যতে। এই প্রবণতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা আছে, জেনজিরা এগুলোই পছন্দ করে, এগুলোই খায়, কোট আন কোট আমরা বলতে শুনছি, এবং কোনো সেন্সর নেই। তো এটা যখন ছড়িয়ে দেওয়ার প্রবণতা হয়, এটা ছড়িয়ে পড়বে তো, কারণ আপনি এটা জায়েজ করছেন। এবং একটা খুবই ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ইটস আ গ্লোবাল ট্রেন্ড নাওএডেজ। এটা আরো ভয়ঙ্কর ব্যাপার। পৃথিবীতে মানে গণতন্ত্র যেখানে শুরু হয়েছিল ইউরোপে, আমেরিকাতে, সেই জায়গাগুলোতে কিন্তু রাইটিস্ট পপুলিস্টদের প্রতিবাদের আলাদা তাদের ভাষা, এবং তাদের ভাষা অ্যাগ্রেসিভ হয়ে উঠছে, তারা স্ল্যাং ব্যবহার করছেন, এগুলো ওখানেও শুরু হয়েছে। সো এটার একটা টাইপ আমাদের এখানে ঢুকে পড়েছে, এবং কেউ কেউ গুলো বলে সাকসেসফুল হচ্ছেন। যদি তাই হয়ে থাকে তাহলে আসলে ওটা হবে না কেন? আর আপনি যেটা বলছেন এটা ফ্যাক্ট, বিএনপি তৃণমূল সেই তৃণমূল রয়ে গেছে যারা আগে ছিলেন, এবং শেখ হাসিনার সময় আমরা যখন টর্চার্ড হতে থাকি, টর্চার হতে হতে না আমরা নিজেদেরও যে গণতান্ত্রিক ভাষায় ব্যবহার করব, কথা বলবো, ইন্টারাক্ট করব, এগুলো আমরা ভুলে যাই। আমরা তো হিংসার পাল্টায় হিংসা তৈরি হয়। এখন জনাব তারেক রহমান তার জায়গা থেকে তিনি নিজকে এটা করতে পারছেন, বা অনেক সিনিয়র নেতা পারছেন, তার তৃণমূল আসলে এটা পেরে উঠবেন না। জনাব ফুয়াদের সাথে যেটা হলো এটা নিশ্চিতভাবে অন্যায় হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু যে বললাম, আমরা অনেকে মিলেই কিন্তু এই ধরনের রাজনীতি বা এই ধরনের প্রবণতাকে নাটচার করার চেষ্টা করছি। আরো বিস্তারিত আলোচনা তো আমরা করবই, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক দেখছেন মধুমতি ব্যাংক প্রেজেন্স নতুন বাংলাদেশ। একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরছি আলোচনায়, আমাদের সঙ্গে থাকুন। আর একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে। দর্শক দেখছেন মধুমতি ব্যাংক নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি, এবং 3 জন অতিথি আমাদের সঙ্গে আছেন। বিরতিতে যাবার আগে ফারুক হাসান, আপনি বলছিলেন যে জোট যদি করা সম্ভব না হয় তাহলে আপনারা এককভাবে নির্বাচনে যাবার প্রস্তুতি নেবেন। নির্বাচনে এককভাবে যাবার জন্য গণ অধিকার পরিষদ প্রস্তুত কিনা, আর যদি যেতে চান তাহলে কৌশল কি হতে পারে? আমরা ইতিমধ্যেই নির্বাচনী যে আমাদের দলীয় কৌশল, সেই কৌশল নির্ধারণ করে আমরা কিন্তু আমাদের কার্যক্রম ব্যাপকভাবে চালাচ্ছি। ইতিমধ্যে 300 আসনে এককভাবে নির্বাচনের লক্ষ্যে আমরা 200 আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছি। বাকি 100 আসন যেটি ফাঁকা আছে, এগুলোতেও আমাদের প্রার্থী তালিকা আমরা যাচাই বাছাই করছি। আশা করি আগামী সপ্তাহেই বাকি আসনগুলোতেও আমরা প্রার্থী তালিকা প্রকাশ করব। তো আমরা আমাদের দলীয় জায়গা থেকে আমাদের একক নির্বাচনের যে প্রস্তুতি, এটা চলমান রয়েছে। তবে যেটা আসলে তফসিলের পরে নির্বাচনী পরিবেশ, সামগ্রিক অবস্থা বিবেচনায় যদি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করতেই হয়, তার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। সেটা আসলে বিএনপির সাথে হবে, নাকি জামাত কেন্দ্রিক যে 8 দলীয় জোট সেটার সাথে হবে, নাকি আমরা আবার জামাত বিএনপির বাইরে যে শক্তিগুলো রয়েছে যারা এখনও 2 ব্লকে যায় নাই, এদের সমন্বয়ে আমরা একটি থার্ড ফোর্স বা তৃতীয় বলয় তৈরি করার যে একটা চিন্তা, এই চিন্তাও আমাদের মধ্যে রয়েছে। সুতরাং আসলে এটা এই মুহূর্তে আমরা কনক্রিট সিদ্ধান্ত দিতে পারছি না, বা এই বিষয়ে আমি একবারে কনক্রিট বলতে পারছি না। এটা আসলে ভবিষ্যতেই আমরা দেখতে পাবো যে আসলে কোন দিকে আমরা যাই। তবে আমার যেটা ধারণা, আপনাদের কাছে আপনি বললেন আগামী সপ্তাহের মধ্যে আসলে প্রার্থিতা ঘোষণা করবেন দলের বাকি যে অংশগুলি আছে, সময় আছে কিনা? মানে এত কিছু চিন্তা করবার মতো সময় আছে? চিন্তা তো এখন আর করার সুযোগ খুব একটা নেই, কারণ তফসিল হয়তো খুব সম্ভবত 15 তারিখের মধ্যেই দেওয়ার কথা। তফসিল যদি 15 তারিখের মধ্যে দিয়ে দেয় তাহলে তো খুব একটা ভাবনা কিংবা চিন্তা করার সুযোগ আছে বলে আমি মনে করি না। তবে সেটা গেল ধরেন যে আমাদের দলীয় জায়গা থেকে। এখন বিষয়টা হচ্ছে আসলে সামগ্রিকভাবে আমাদের বাংলাদেশ এবং জনগণের কথা চিন্তা করতে হবে। আমি যেটি আগেই বলেছি যে 5ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী এদেশে আপনি যদি আপনার একক চিন্তায় কি করবেন, কিভাবে আগামীতে দেশ চালাবেন, পুনর্গঠন করবেন, সংস্কারের বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করবেন, এই চিন্তা করেন, তাহলে কিন্তু কখনোই সেটা বাস্তবায়ন সম্ভব বলে আমি মনে করি না। যেমন ধরেন এই মুহূর্তে সম্ভাব্য ক্ষমতায় আসার শক্তিকে নাম্বার 1 বিএনপি, তারপরে হয়তো জামাত বা অন্যান্য পার্টি যারা রয়েছে। তো বিএনপি যদি এই মুহূর্তে 1 নম্বর ধরেন যে আপনার ক্ষমতায় আসার সম্ভাবনাময় শক্তি হয়ে থাকে, তাহলে বিএনপিকে চিন্তা করতে হবে যে আগামীতে বিএনপি কিভাবে ক্ষমতায় আসবে, কাদের নিয়ে আসবে, যেটা আসলে আপনি আগে বলছিলেন। এজন্যই বিএনপির কথা বারবার বলছি, বিএনপি যেহেতু 1 নম্বর সম্ভাবনাময় শক্তি, সুতরাং বিএনপিকে ফিউচার চ্যালেঞ্জ চিন্তা করে এখনই তার পরিকল্পনা ফিট করতে হবে। এই জায়গায় যদি বিএনপি ব্যর্থতা করতে যায়, আমি একবার সংক্ষেপে শেষ করছি, তাহলে বিএনপি আগামীতে বড় ধরনের ট্রাবলে পড়তে যাচ্ছে। কিভাবে? ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে পরিমাণ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, এই নির্বাচনের পরে যে বা যারাই ক্ষমতায় আসুক, সেটা বিএনপি বা অন্য কেউ, আমি মনে করি অন্তত 10 গুণ বেশি সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। 10 গুণ।
এটা আমি আজকে ওপেন ক্যামেরা বলে গেলাম। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে আপনি কি মনে করেন এই সমীকরণ বিএনপি জানে না বা বুঝে না? ফারুক, আমি একটা প্রশ্ন করতে চাই, মানে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় মানে আপনি কি কনফিউজ? সংশয় সন্দেহ তো আছে, আপনার সন্দেহ আছে? অফ কোর্স। একটু ববি হাজ্জাজের কাছে যেতে চাই। এমন আমি আশঙ্কা করছি, আমি আশা করি পরে দফায় আপনি ব্যাখ্যা করবেন, আমি আশা করি। বিএনপি অ্যাকচুয়ালি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চাই কিনা আমি সন্দেহ পোষণ করছি এই মুহূর্তে। এটা আমরা শুনতে আগ্রহী। 3 দিন আগে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান তিনি বলেছেন যে অনিবার্য কারণ ছাড়া নির্বাচন পিছাক এটা বিএনপি চায় না। আবার তার ঠিক একদিন পরেই বিএনপির স্পোকসম্যান জনাব রুহুল কবির রিজভী তিনিও বললেন যে বড় ধরনের কোনো অঘটন ছাড়া নির্বাচন পিছানোর পক্ষে বিএনপি নয়। দ্যাট ইজ দ্য ভেরি মাচ সিমিলার স্টেটমেন্ট। আমরা এই দুজনের এই দুটো বক্তব্য আজকেই জানতে আমি আসবো 30 সেকেন্ডে যাই ভাগে বলছি না আপনার কাছে এখন আমি এরকম অনিবার্য কারণ আসতে পারে যেটার কারণে নির্বাচন পিছানো হবে। একটু শুনবো, আমরা আপনার কাছে আবারও আসব। ববি হাজ্জাজের কাছে যেতে চাই। সূত্র বলছে বিএনপি এখনো চূড়ান্ত করেনি যে তারা জোটবদ্ধ নির্বাচন করবে নাকি আসন ভিত্তিক সমঝোতা করবে, তবে এনডিএম বলছে তাদের মিত্র দল থাকতে পারে। আর এই পরিস্থিতিতে আপনার দলের যেই জোট, এই পূর্ণ প্রতীক ব্যবহারের যেই স্বাধীনতা, এই স্বাধীনতা ছাড়া বিএনপির সাথে যদি নির্বাচনী সমঝোতায় যান সে বিষয়ে আপনার প্রস্তুতি আছে কিনা বা সম্ভাবনা বা জটিলতা কেমন দেখছেন? দেখেন, জটিলতা তো অনেক জায়গায় তৈরি করা হয়েছে। যেমন ওই যে আপনি মার্কার কথা যেটা বললেন, এটা হঠাৎ করে আমরা পরিষ্কার দেখেছি দুই একটা দলকে তাদের নির্বাচনী স্ট্র্যাটেজিতে সহযোগিতা করবার জন্য তাদের উত্থাপিত একটা প্রস্তাব হঠাৎ করে আইন আকারে নিয়ে আসা হয়েছে। তো এটার বিরোধিতা আমরা করি, তবে এটাও বাস্তবতা যে নির্বাচন সামনে যত শীঘ্রই সম্ভব আমরা দেখতে চাই। এটা দেখতে চাওয়া আসলে এগেন এটা অনেকে অনেকভাবে ব্র্যান্ডিং করে যে এটা দেখতে চাওয়া, যে কারণ ক্ষমতার লোভ বা এটা সেটা। এক নম্বর হলো এনডিএম সরকার পরিচালনায় যাওয়ার মতন অবস্থানে নাই। সো আমরা যখন বলি তখন কোনো ক্ষমতার লোভে আমরা যখন বলি একটা বাস্তবতা সম্মুখীন আমাদের, সেখান থেকে বলি যে আমাদের অর্থনীতির এখন যেই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, আমরা যদি নির্বাচন এখন যেই সময় হবার কথা তার পরে আরো বেশি বিলম্বিত হয়ে থাকে, মানে ফারুক যে কথাটা শুরু করেছিল যে ফারুক বিশ্বাস করে না, এগেন আমি জানি না, আমি এখানে বিশ্বাসের জায়গায় নাই। আমি চাই নির্বাচন যেন ফেব্রুয়ারির ভিতরে হয়ে যাক, বিকজ যদি না হয় যেই অর্থনৈতিক বাস্তবতার দিকে আমরা চেয়ে আছি সেটা মানে আনকনশনেবল, এটা মানে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। এবং এই অর্থনৈতিক মন্দা থেকে দেশকে বাঁচানোর প্রথম সত্তা হলো স্টেবল গভর্নমেন্ট। ওই স্টেবল গভর্নমেন্ট নির্বাচন ছাড়া আমরা পাবো না। সো এখন দেশের জন্য মানে দেশকে এই স্টেবল গভর্নমেন্ট দেবার জন্য 100 ধরনের কম্প্রোমাইজ দরকার হলেও এনডিএম মানে আমার দলের জায়গা থেকে আমরা তৈরি আছি। ওই স্টেবিলিটি দেবার জন্য যদি হয় যে এই নির্বাচনে আমরা ক্ষমতার মানে সরকার পরিচালনার জায়গার আশেপাশে আসতে পারছি না, অসুবিধা নেবে। 15 বছর আসি নাই, শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের সময় আমরা আসিনি ক্ষমতার আশেপাশে, কিন্তু দেশ বাঁচানো আমার নির্বাচনের রেজাল্ট কত ভালো হয় এর থেকে আমি অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি। এবং আমার সাথে আমার সৌভাগ্য, আমার সাথে আমার দলের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা সবাই আমার সাথে এই জায়গাটাতে পুরোপুরি একমত। সো ওইটা আমি বিশ্বাস করি। আমরা দেখতে চাই নির্বাচন হোক। কোনো কনস্পিরেসি থিওরিতে বাতাস দেয়াটা আমরা এই মুহূর্তে বিশ্বাস করি না, কারণ কিছু সময় থাকে যে সময়টাই এত নাজুক যে কোনো ধরনের কনস্পিরেসি থিওরি নিয়ে বেশি আলোচনা করাটাও ওই কনস্পিরেসি থিওরিটিকে বাতাস দেয়া হয় এবং ওই নাজুক সময়কে আরো নাজুক করার একটা প্রবণতা তখন তৈরি হয়। জি, সো যে কোনো কিছু বলার আগে একটু চিন্তা করে বলাটা প্রয়োজন। এগেন আমি ফারুকের নিশ্চয়ই তার মনোভাব প্রকাশ করবেন এবং উনি ওনার মতামত প্রকাশ করতেই পারেন, উনি মনে করছেন। কারণ আমরা অনেক কিছু দেখছি যে এখন যেরকম হচ্ছে তার থেকে আরো ভালো হলে আরো ভালো হতো। কিন্তু এগেন গত 16 মাস এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে সরকার পরিচালনা করেছে, প্রত্যেকটা জায়গায় আপনি 100টা করে খুঁত বের করতে পারেন। আমি মাঝে মধ্যে আমাদের ডক্টর জায়েদ ভাইয়ের ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে আমি দেখি এবং উনিও খুব সুন্দরভাবে খুব সাবলীল ভাষায় পরিষ্কার রিজনিং দিয়ে উনি তুলে ধরেন ভুলগুলো। তো এরকম অনেক ভুল ধরতেই আমরা পারি, কিন্তু এখন আসলে দেশে আমাদের স্টেবল সরকারের দরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার থেকে আরেকটা স্টেবল সরকারে আসা নির্বাচন ছাড়া আর কোনো সঠিক রূপ আমাদের কাছে নাই। সো নির্বাচন হইতেই হবে ভাই, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। ওকে, এই বিষয়গুলো নিয়ে যখন আসলে আমরা কথা বলছি আরও একটা প্রশ্ন চলে আসে। ডক্টর জাহিদুর রহমান, আপনি তো শুনছিলেন যখন ফারুক সাহেব বলছিলেন যে নির্বাচন পেছাতে পারে কিনা বা বিএনপির বরাত দিয়ে উনি আসলে যেই
পয়েন্টগুলি তুলে ধরলেন, সে বিষয়ে নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে বলে আপনি মনে করেন কিনা? এক নাম্বার দুই, যেটা আসলে জিজ্ঞেস করতে চাই, ববি হাজ্জাজ এখনই বললেন স্টেবল গভর্নমেন্ট দরকার, যেখানে কিছুক্ষণ আগেই ফারুক সাহেব বললেন যে স্টেবল গভর্নমেন্ট যদি হতে হয় সেক্ষেত্রে বিএনপিকে বুঝতে হবে শত্রু এবং বন্ধু কারা, নইলে পরে অন্তর্বর্তী সরকার গত তার দায়িত্বকাল অর্থাৎ 16 মাস ধরে যেই অরাজকতা অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, বিএনপিকে তার চেয়ে বেশি অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে পারে। এই বিষয়ে আপনি কিভাবে চিন্তা করেন? বিএনপির সরকারটা কতটা স্থিতিশীল হবে তার আগে মানে নির্বাচন নিয়ে আমার আসলে সংশয় নেই। আমি আসলে ফারুকের আরেকটু ডিটেল শুনতে চাইবো পরের পর্যায়ে, তারপর সেটা নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই ফারুকের যুক্তি আছে তিনি যেটা বলেছেন, তবে এটার ব্যাপারে ছোট্ট একটা জবাব দিয়ে দেই। জনাব নজরুল ইসলাম খানের জবাবটা সম্ভবত এই মন্তব্যটা এই কারণে হয়েছে, এর আগের দিনই এনসিপির নেতারা নির্বাচন কমিশনে গেছেন এবং তারা বেরিয়ে এসে বললেন যে বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে যে অস্থিরতা বা সমস্যা আছে সেটা সুরাহা হওয়ার আগে কোনোভাবে যেন তফসিল দেওয়া না হয়। মানে আই গট রিয়েলি সারপ্রাইজড। মানে আমি যতদূর জানি বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, তো ওনার অসুস্থতায় যদি কোনো সমস্যা ফেস যদি কেউ করে সেটা বিএনপি বলছে না, কিন্তু তারা বলছেন। সুতরাং এই যে ববি ভাইয়ের সাথে আমি একমত যে আমরা নানান ক্ষেত্রে যখন কনফিউশন দেখাই এবং আমরা তো সবাই অত বুঝি না। ইভেন আমি ওই যে একটা বাংলাদেশ কংগ্রেস নামে একটা দল শেখ হাসিনার সাথে গত নির্বাচনও করেছে 24 সালে আমিটামি নির্বাচন, তারা একটা রিট করে দিয়েছে। আমার খুব পরিচিত একজন আমাকে ফোন করেছে এবং উনি রাজনীতির খোঁজ খবর রাখেন। এই রিট হলো, ইলেকশন কি বাতিল হয়ে যাবে, ইলেকশন কি বন্ধ হয়ে যাবে? তো এই যে এই ঘটনাগুলো যখন ঘটে মানুষের এই কনফিউশনগুলো আসলে তৈরি হয়। নজরুল ইসলাম খান আসলে ওটাকেই ক্ল্যারিফাই করতে চেয়েছেন। আমাদের সংবিধানেও কিন্তু দৈব দুর্বিপাকের কথা আছে, সেটার জন্য নির্বাচন পেছানোর সুযোগ। এখন তো আমরা সাংবিধানিক নিয়মে নির্বাচন করছি না এবার, কারণ সংবিধান অনুযায়ী নির্বাচন তো 3 মাসের মধ্যে হওয়ার কথা ছিল, পরে হয়ে গেছে। কিন্তু দৈব দুর্বিপাক, তার মানে আমি ধারণা করি যে নজরুল ইসলাম খান বা রুহুল কবির রিজভী ইনফ্যাক্ট ওই জিনিসটাকে অ্যাড্রেস করতে চেয়েছেন। আর বিএনপির সরকার অস্থিতিশীল হবে বলে আমি মনে করি না। ফারুকের সাথে আমি একমত, শত্রু মিত্র চিনতে হবে, কিন্তু একটা নির্বাচিত সরকার ইটসেলফ একটা স্থিতিশীল সরকার। সেটা হচ্ছে সে জনগণের ভোটে আসে, সে 5 বছরের ম্যান্ডেট নিয়ে আসে, সেটাই স্থিতিশীল সরকার। চমৎকার। দর্শক, আপনারা দেখছিলেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশের আয়োজন। আমরা কথা বলছিলাম, আমাদের অতিথিদের সঙ্গে আরও আলোচনা করব, তবে আরও একটা ছোট্ট বিরতির পর ফিরতে হচ্ছে, সঙ্গেই থাকুন। দর্শক দেখছেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আজকের আলোচনার বিষয়ে আমরা ঠিক করেছি রাজনীতির জটিল সমীকরণ। আমাদের সঙ্গে অতিথিরা আছেন, কথা বলছিলাম তার কাছে। ববি হাজ্জাজ, আপনার কাছে আরও একবার জানতে চাইব, বিএনপির যে বৃহৎ জোট, সেই জোটের অংশ হিসেবে যদি এমডিএমকে সীমিত সংখ্যক প্রার্থী দিতে হয়, সেক্ষেত্রে জোটের লক্ষ্য পূরণে আপনাদের দলের কৌশল কি হবে, একটু ছোট করে যদি বলতেন। দেখেন, এই আলোচনাগুলো ইতিমধ্যে আমাদের হয়েছে জোটগতভাবে, এবং এগেন যেটা বললাম যে আরও অনেক বেশি আলোচনা হয়তো হওয়া দরকার ছিল, তবে আমাদের সাথে হয়েছে এনডিএম এর সাথে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং অন্যান্য কিছু দলের সাথেও আমরা আলোচনা করেছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হবে যে একত্রিতভাবে করিনি, সবাই আলাদা আলাদা করা হয়েছে। তো আমরা আশাবাদী ছিলাম যে এই আলোচনাগুলো জোটের পক্ষ থেকে আমরা দেশবাসীর জন্য, আপামর জনগণের জন্য এবং মিডিয়া আপনাদের জন্য আমরা পরিষ্কার করতে সক্ষম হব। কিন্তু আজকে এখন তফসিলের এত কাছাকাছি চলে এসেছি, মানে আমরা এখন আশাবাদী এই বৃহস্পতিবারে তফসিল ঘোষণা হবে, আমরা আশাবাদী এই বৃহস্পতিবারে তফসিল ঘোষণা হবে, না হলে 15 তারিখের আগে হয়ে যাবে। সেই জায়গায় এসেও এখন মানে এই ধরনের প্রশ্ন আমাদেরকে এককভাবে যদি উত্তর দিতে হয় তাহলে খুব মুশকিল হয়ে যায়। এটা জোটগতভাবে আমরা সামনে নির্বাচনে কি চাই, নির্বাচনের ম্যানিফেস্টো আমাদের কি, নির্বাচনে পরে আমরা জনগণকে কি দেব, এই সব কিছু আসলে আলোচনাগুলো জোটগতভাবে হওয়ার কথা ছিল। আমি এখনো আশা আছে আমি এখনো আশাবাদী যে যদি তফসিলের পরও হয় জোটগতভাবে এই আলোচনাগুলো সর্বজনীন সবার জন্য সবার সম্মুখে আমরা নিয়ে আসবো। আচ্ছা জনাব ফারুক, এই যে নির্বাচনের প্রস্তুতির কথা বলছি, কৌশলের কথা তো আপনি জানিয়েছেন। সার্বিকভাবে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে আপনারা কিভাবে পুরো বিষয়টার প্রিপারেশন নিচ্ছেন? হলে তো নির্বাচনে অংশগ্রহণ করব, ফাইট করব, তারপরে বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ লেখে রাখলে জিতবো, না হলে জিতবো না, এই তো। কিন্তু আসলে আমি যে আশঙ্কার কথা বলছি, যেটা আমার জাহিদ ভাই বারবার আমাকে মানে প্রিন্স মারছে এটা শোনার জন্য, আমি আসলে আমার যতগুলো অ্যানালাইসিস এবং বিভিন্ন জায়গা থেকে পাওয়া যে তথ্য, যে আসলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, এটা আসলে বিএনপি আগে যেভাবে বোল্ডলি নির্বাচনের পক্ষে তাদের যে একটা কড়া অবস্থান, শক্ত অবস্থান, এটা ইতিমধ্যে বা সাম্প্রতিক সময়ে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? ধরেন বিএনপির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড কিন্তু বেগম খালেদা জিয়া, যিনি এই মুহূর্তে বাংলাদেশের সকল দলমত নির্বিশেষে সবার কাছে একজন আপোষহীন নেত্রী হিসেবে অভিহিত হয়েছেন। আমি এটা মনে করি এবং বিশ্বাস করি, বেগম খালেদা জিয়া একটা শব্দ বলবেন না
শুধুমাত্র একটা রাস্তা দিয়ে একটা গাড়িতে বসে থাকবেন, গাড়িটা রাস্তা দিয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ পিঁপড়ার মতো চতুর্দিক থেকে মানে মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে আসবে ওনাকে দেখার জন্য একটা প্লট। তো বিএনপির এই যে একটা বড় ধরনের ট্রাম্প কার্ড, এবং বিএনপি একটা প্রস্তুতিও ছিল, মেকানিজমের মধ্যেও ছিল, পরিকল্পনার মধ্যেও ছিল, আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়াকে ওনারা নির্বাচনের মাঠে নামাবেন। উনি যদি বক্তব্য দিতে নাও পারেন, কথা বলতে নাও পারেন, অ্যাটলিস্ট ওনার যে ফেস, এই ফেসটা ওনাকে মানে ওনার জনগণের সামনে ওনারা নিয়ে যাবেন। তো কার্যত পক্ষে আপনারা কিছুদিন আগেও দেখেছেন যে দুটো গাড়ি বিএনপি চেয়ারপারসন এবং তারেক রহমান সাহেবের জন্য অলরেডি আপনার বিদেশ থেকে আমদানির জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। এখন কার্যত পক্ষে বিএনপি চেয়ারপারসনের যে শারীরিক অবস্থা, যে কন্ডিশন, এই কন্ডিশনে রাজপথে নামানো বা নির্বাচনী ক্যাম্পেইনে ওনাকে নিয়ে যাওয়া, ওনার ফেসটা কাজে লাগানো একবারেই অসম্ভব। এই জায়গা থেকে আমি মনে করি বিএনপি আসলে এই মুহূর্তে নির্বাচনটা অতি দ্রুত হোক বা ফেব্রুয়ারিতে হোক এটা চাচ্ছে কিনা, এই সন্দেহটা কিন্তু ওখান থেকে উদ্রেক হয়েছে। আরেকটা বিষয় দেখবেন, এখন বিএনপি তো প্রকাশ্যে এটা বলতে পারে না যে নির্বাচনটা পিছালে ভালো হয়। এই ভালো হওয়ার জায়গাতে আমি মনে করি এই যে 36টা আসনে বোধহয় গত 2 দিন আগে প্রার্থীতা দিয়েছে, এটা কৌশলগত কারণে ওই একটা পয়েন্ট হতে পারে যে তার যে জোট সঙ্গী বা যাদেরকে এলাই ভবিষ্যতে তারা ভাবছেন, এদেরকে ধরেন যে কিছুটা ক্ষুব্ধ করে দেওয়া, যে তোমরা এখন মাঠে নামো, বিক্ষুব্ধ হও, যাতে আমরা যেটা পারছি না বলতে এই জিনিসটাকে মাঠে এনে যদি কোনোভাবে নির্বাচনটা পিছানো যায়, পরে হয়, সেটা আপনি মনে করছেন তোমাদের জন্য ভালো, এরকম একটা কারণ এই পয়েন্টটা হতে পারে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ জাহিদ সাহেব, আপনাকে জাস্ট 2-3টা কথা একটু বলি। সেটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে আমি এবার অসুস্থ হওয়ার আগে সর্বশেষ আমি সামনাসামনি দেখলাম সশস্ত্র বাহিনী দিবসে। আমি প্র্যাকটিস না করলেও ঘটনাচক্রে ডাক্তার, সো আমি ওনার হেলথের প্যারামিটার্স ডিটেল আমি জানি, অনেক যারা এই নিয়ে কাজ করছে। বেগম খালেদা জিয়া এবার কোনোভাবেই কোনো ক্যাম্পেইনে, উনি এবার হসপিটালে না থাকলে ক্যাম্পেইনে যাওয়ার অবস্থা ছিল না। আরেকটা, অসুস্থ বেগম খালেদা জিয়া এমন কি, আমি আল্লাহ না করুক উনি যদি চলে যান, এগুলো নির্বাচনে নেগেটিভ না, বরং অনেক ক্ষেত্রে পজিটিভ প্রভাবে ফেলার সম্ভাবনা আছে। এসব ঘটে, যেমন এই অসুস্থতা একটা সিম্প্যাথি তৈরি করছে, উনি কিন্তু আরো ভোট পুল করবেন। একদম। দর্শক, কথা বলছিলাম নতুন বাংলাদেশ মধুমতি ব্যাংক পিএলসির আজকের আয়োজনে। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সম্ভাবনা এবং নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয় স্বপ্নই আমরা দেখি, সেই সম্ভাবনার কথাই আমরা বলতে চাই। আগামী পর্বে নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি।